হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাই অরুণিমা। আজকে সপ্তম শ্রেণী সপ্তম চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিও রিকোয়েস্ট করেছিলেন প্রিয়াঙ্কা সাধু। প্রিয়াঙ্কা, তোমার রিকোয়েস্টেই আজকের এই ভিডিও। চলো শুরু করা যাক। প্রথমে আজকে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা হবে। 2 মার্কসের কোয়েশ্চেনগুলোর মধ্যে প্রথম আসে সেটা হলো গ্রিন হাউস গ্যাস কাকে বলে। মানে গ্রিন হাউস গ্যাস কাকে বলে সাথে কিন্তু উদাহরণ দিতে হবে। তারপর হলো বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসকে গ্রিন হাউস গ্যাস কাকে বলে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমার যখনই চ্যাপ্টার 7টা পড়িয়েছি আমি ডিটেলস আলোচনা করেছি। তোমরা যদি এটা না জেনে থাকো তাহলে কমেন্ট করো, আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তারপর হলো বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকর প্রভাব লেখো। বিশ্ব উষ্ণায়নের জন্য কি কি ক্ষতি হচ্ছে, যেমন ধরো হিমবাহ গলে যাচ্ছে। হিমবাহ গলে যাওয়ার জন্য কি হতে পারে, যেমন ধরো কোস্টাল এরিয়া, যে সমস্ত সমুদ্র তীরবর্তী এলাকা সেগুলো ডুবে যাচ্ছে। দ্বিতীয় হলো প্রবাল প্রাচীর নষ্ট হয়ে যাচ্ছে। তারপর ধরো পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে, জায়গায় জায়গায় বৃষ্টিপাত অনেক কম হচ্ছে। এই সমস্তগুলো পয়েন্ট করে লিখতে হবে। 2টো পয়েন্ট, মানে প্রথম পয়েন্টে আসবে হিমবাহ, যেটা লিখতে চাও ধরো হিমবাহর কথা বলছি, হিমবাহ গলে যাচ্ছে এবং সেটার জন্য কি কি সমস্যা হচ্ছে সেটা একটা পয়েন্টে যাবে। দ্বিতীয় হলো ধরো প্রবাল প্রাচীর ক্ষতি হচ্ছে, সেইটা সেকেন্ড পয়েন্টে আসবে। তারপর হলো প্রবাল প্রাচীর কিভাবে তৈরি হয়। তারপর হলো প্রবাল কি, এদের দেহ কঙ্কাল কি দ্বারা গঠিত। তারপর হলো হিমবাহ গলে যাওয়ায় কী কী বিপদ আসতে চলেছে। হিমবাহ গলে যাওয়ার জন্য কী কী হতে পারে, মানে এই যে সমস্ত নদী তীরবর্তী এলাকা ডুবে যাবে, সুন্দরবনের মতো এলাকা সেগুলো জলের নিচে চলে যাবে, তার ফলে জীব বৈচিত্র্য হারিয়ে যাবে, এগুলো সব বলতে হবে। তারপর হলো বিশ্ব উষ্ণায়ন কিভাবে প্রবাল প্রাচীরকে বিপন্ন করছে। বিশ্ব উষ্ণায়নের ফলে যে সমুদ্রের জলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তার ফলে যে সমস্ত প্রাণীরা এই যে প্রবাল প্রাচীরে থাকে তারা মারা যাচ্ছে, এই জায়গাটা বলতে হবে। তারপর হলো ভারতকে অতি বৈচিত্র্যের দেশ কেন বলে। ভারতে এতগুলো এই যে তোমার হটস্পট রয়েছে, কতগুলো হটস্পট রয়েছে, সেই কারণে একে অতি বৈচিত্র্য বা মেগা ডাইভার্সিটি হটস্পট বলে। তো ভালো করে পড়তে হবে। তারপর হলো ভারতের হটস্পটগুলি কী কী, যে 4টে হটস্পট, সেই 4টে হটস্পটের নাম বলতে হবে এবং পারলে প্রত্যেকটা হটস্পটে কী কী বিশেষ জীব পাওয়া যায় সেইটাও বলে দিতে হবে, একটা করে উদাহরণ। এই জিনিসটাও আমার এই যে তোমার চ্যাপ্টার 7-এর যে ভিডিওতে এক্সপ্লেন করা আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তারপর হলো কোয়ালা প্রধানত কোন দেশে দেখা যায়, এর প্রধান খাদ্য কী। অস্ট্রেলিয়ায় দেখা যায়, এর প্রধান খাদ্য হলো ইউক্যালিপটাস গাছের পাতা। বর্তমানে কেন কোয়ালা ভাল্লুকের অস্তিত্ব সংকটের মুখে, এটাও ডিটেলস বলতে হবে, কারণ কোয়ালা প্রধান খায় কি, এই যে ইউক্যালিপটাস গাছের পাতা। ইউক্যালিপটাস গাছ বর্তমানে প্রচুর পরিমাণ CO2 টেনে নিচ্ছে, কারণ বাতাসে CO2-র পরিমাণই বেশি। তার ফলে কি হচ্ছে, সেই যে পাতার খাদ্যগুণ অনেকটা কমে যাচ্ছে, তার ফলে কোয়ালা ভাল্লুক যে খাদ্য, সেটা খাদ্যগুণ সেটা কম পাচ্ছে, তার ফলে এদের মানে সংখ্যা, এদের পুষ্টিগুণ হ্রাস পাচ্ছে, এরা সংখ্যার বৃদ্ধি কম করছে, তার ফলে এদের অস্তিত্ব এখন সংকটের মুখে। পরের যে প্রশ্ন সেটা হলো গঙ্গার শুশুক কেন হারিয়ে যাচ্ছে, বা গঙ্গার শুশুকের অস্তিত্ব সংকটাপন্ন কেন। তারপর প্রশ্ন হলো উদ্ভিদ কিভাবে জলচক্র নিয়ন্ত্রণ করছে। মানে উদ্ভিদ এই যে বাষ্পাকারে ছেড়ে দিচ্ছে, তারপর সেই জলটা আবার মেঘ হচ্ছে, বৃষ্টি রূপে ফিরে আসছে, এইটা বলতে হবে। তারপর হলো অতিরিক্ত CO2 শোষণে ইউরোপ, চীন, সাইবেরিয়ার গাছের পাতা গজানো কিভাবে প্রভাবিত হচ্ছে। মানে এই সমস্ত জায়গায় এই যে গাছগুলো দেখা যায়, সেই সমস্ত গাছের পাতা আগে গজাচ্ছে 10-15 দিন, এবং যে যখন গাছের পাতা পড়ে যাওয়ার কথা সেই সময়টাও 10-20 দিন পিছিয়ে গেছে, সেইটা বলতে হবে। তারপর হলো বড় গাছের আশেপাশের স্থান বা গাছের ছায়ার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আমরা সবাই জানো গাছ যখন বাষ্প মোচন করে কি করে, যে বাষ্প মানে জলটাকে বাষ্প করে ত্যাগ করে, তখন লিন তাপ নিয়ে নেয়, সেই জন্য আশেপাশের অঞ্চলটা ঠান্ডা হয়ে যায়, বা গাছ যে জায়গায় আছে সেই মাটিটাও অনেকটা ঠান্ডা হয়ে যায়। বাতাস ভাঙা গাছ কাকে বলে। বেশি দূষক পদার্থ ধারণ করতে পারে এমন উদ্ভিদের পাতার বৈশিষ্ট্য, মানে এই পাতা চওড়া হবে এবং অনেকটা বড় হবে আকারে, এই জাতীয় পাতাগুলো বেশি দূষক পদার্থ ধারণ করতে পারে, উদাহরণ দিতে হবে। তারপর হলো কেন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখা জরুরি, কারণ এই যে ম্যানগ্রোভ যে উদ্ভিদ সেগুলো সেই জায়গার জমিকে ধরে রাখছে। দ্বিতীয় হলো সেই জায়গার জমিতে ওরা অনেক কিছু মানে যুক্ত করে, যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো সেইটা বলতে হবে। এবার এই প্রশ্নটা এরকমভাবে না এসে এরকম ঘুরিয়েও আসতে পারে, মানে 18 আর 19 প্রশ্ন একই।
ঘুরিয়ে কিভাবে আসতে পারে সেটা লিখেছি। একটা পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি 1 হেক্টর জমিতে কত পরিমাণ নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম সরবরাহ করে। এই ডেটাটা মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। তারপর হলো খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক, মানে খাদ্য শৃঙ্খল অনেকগুলো খাদ্য শৃঙ্খলই পরস্পর সংযুক্ত হয়ে খাদ্য জাল তৈরি করে, সেটা একটা উদাহরণের মাধ্যমে এবং ফ্লো চার্ট দিয়ে বুঝিয়ে দিতে হবে। তারপর আসি 1 নম্বরের কোয়েশ্চেনে। প্রথমটা হলো কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশান দিয়েছে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড না অক্সিজেন। তারপর বলছে গত 100 বছরে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে -ডিগ্রি সেন্টিগ্রেড। প্রবাল কোন পর্বভুক্ত প্রাণী? নিডারিয়া, টিনোফোরা, পরিফেরা না একাইনোডার্মাটা। সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের কারণ ড্যাশ, মানে কি জন্য, মানে শুধু যে বাসস্থান সেটা বলতে হবে। কয়লা ভাল্লুকের প্রধান খাদ্য কী? 4টি বিপন্ন প্রাণীর নাম লেখো। এখানে 4টি বলেছি, অ্যাকচুয়ালি 2টো আসে, কিন্তু 4টে পড়ে রাখলে তোমাদের নাম যদি ভুলেও যাও তাও 2-1টা এক্সট্রা মনে থাকবে সেই কারণে। তারপর হলো ভারতের ড্যাশ ড্যাশ স্থানে সাইলেন্ট ভ্যালি আছে। সাইলেন্ট ভ্যালি কোথায় আছে সেটা বলতে হবে। তারপর হলো দূষক বেশি শোষণ করে কোন কোন গাছের পাতা। প্রবাল প্রাচীরে প্রবাল ব্যতীত কোন কোন প্রাণী থাকে, মানে প্রবাল ছাড়াও আরও যে স্পঞ্জ এই সমস্তগুলোর বলতে হবে। প্রবাল প্রাচীর আছে এমন 2টো দেশের নাম লেখো। SPM কি? SPM তোমাদের বইতে লেখা আছে, দেখ, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, SPM। এটা হলো বাতাসে ভাসমান যে ধূলিকণা সেগুলোকে বলে। তারপরের প্রশ্ন হলো বিশ্ব উষ্ণায়নের জন্য উত্তর মেরু অঞ্চলে কী কী সমস্যা দেখা দিচ্ছে? শুধু সমস্যাগুলো মেনশন করতে হবে। তারপর হলো কুইনাইনের উৎস ও কাজ কী? খাদ্য শৃঙ্খল সর্বদাই শুরু হয় ড্যাশ দ্বারা, এটা হবে উৎপাদক দ্বারা। তারপর হলো খাদ্য জালকে যে প্রাণী যত বেশি সংযুক্ত পরিবেশে সেই প্রাণীর অস্তিত্ব তত স্থায়ী। তারপর হলো প্রবালের একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো, কি কাজে লাগে। তারপর হলো ম্যালেরিয়া রোগের বাহক ড্যাশ, মানে তোমার এই মশা, এবং কোন মশা, অ্যানোফিলিস মশা সেটা বলে দিতে হবে। এটা ম্যালেরিয়া লিখেছি, এটা কিন্তু ডেঙ্গু আসতে পারে, সেজন্য এই জাতীয় প্রশ্নগুলো একই রকম বদলে যেতে পারে, একইভাবে বলতে পারে ডেঙ্গু রোগের বাহক ড্যাশ মশা, ঠিক আছে। তারপর হলো অ্যাসবেস্টাসের জন্য মানবদেহের ড্যাশ অঙ্গের ক্ষতি হতে পারে, এটা হবে ফুসফুসের ক্ষতি হতে পারে। বর্তমানে সমগ্র পৃথিবীতে ড্যাশটি প্রজাতি ধ্বংসের মুখে বা বিপন্ন, 15,500টি। মৃগনাভি কী? কোথা থেকে পাওয়া যায়? মৃগনাভি কী সেটা বলতে হবে। এটা একটা সুগন্ধি দ্রব্য এবং এটা পাওয়া যায় হলো তোমার এই যে হরিণের দেহ থেকে, সেটা বলে দিতে হবে। এবার এই যে প্রশ্নগুলো আমি শূন্যস্থান দিয়েছি, এটা হয়তো প্রশ্ন হিসাবে আসতে পারে, বা প্রশ্নগুলো শূন্যস্থান হিসাবে আসতে পারে, বা মাল্টিপল চয়েস হিসাবে আসতে পারে। মোটামুটি এই জিনিসগুলি ইম্পর্টেন্ট, সেই জন্য এটা শূন্যস্থান তোমার প্রশ্ন এরম হিসাবে দেওয়া হয়েছে। প্যাটার্নটা কিন্তু বদলাতে পারে, কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো রিকোয়েস্ট থাকে প্লিজ কমেন্ট করো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে, ওটাও ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।